নদীর তীরে জন্ম নিয়েছিল এক সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের ভেতরে লুকিয়েছিল ক্ষমতা আর বিশ্বাসঘাতকতার গল্প। আজ শুনবেন তুঙ্গভদ্রার তীরের দ্বিতীয় অধ্যায়। নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে। আজ দ্বিতীয় দিন। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না। শুরু করি। 4। দুই ভগিনী উঠিয়া দাঁড়াইলেন। বিদ্যুন্মালা চোখের উপর করতলের আচ্ছাদন দিয়া দেখিলেন, তারপর বলিয়া উঠিলেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা মানুষ ভেসে যাচ্ছে। ওই যে হাত তুলল, হাতে কি একটা রয়েছে। মণিকঙ্কনাও দেখিতেছিল, বলিল, কৃষ্ণা নদী দিয়ে ভেসে এসেছে, বোধহয় অনেক দূর থেকে সাঁতার কেটে আসছে, আর ভেসে থাকতে পারছে না, সঙ্গমের তোড়ের মুখে পড়লেই ডুবে যাবে। হঠাৎ মণিকঙ্কনা দ্রুত পদে নিচে নামিয়া গেল। বিদ্যুন্মালা উৎকণ্ঠিতভাবে চাহিয়া রহিলেন। মামাও যুদ্ধে ক্ষান্ত দিয়া ইতি উতি ঘাড় ফিরাইতে লাগিলেন। অন্য নৌকা দুটির বাহিরে লোকজন নাই, কেহ কিছু লক্ষ্যও করিল না। তারপর শঙ্খধ্বনি করিতে করিতে মণিকঙ্কনা আবার ছাদে উঠিয়া আসিল। সে শঙ্খ আনিবার জন্য নিচে গিয়াছিল। শাঁখ বাজাইয়া এক নৌকা হইতে অন্য নৌকায় দৃষ্টি আকর্ষণ করা এই নৌবহরের সাধারণ রীতি। কেবল আশঙ্কাজনক কিছু ঘটিলে ডঙ্কা বাজিবে। মণিকঙ্কনা পুনঃ পুনঃ শাঁখ বাজাইয়া চলিল। বিদ্যুন্মালা উদ্বেগ ভরা চক্ষে ভাসমান মানুষটার দিকে চাহিতে লাগিলেন। মানুষটা স্রোতের প্রবল আকর্ষণের মধ্যে পড়িয়া গিয়াছে এবং প্রাণপণে ভাসিয়া থাকিবার চেষ্টা করিতেছে। শঙ্খনাদ শুনিয়া দ্বিতীয় নৌকার খোলের ভিতর হইতে পিলপিল করিয়া লোক বাহির হইয়া পটপত্তনের উপর দাঁড়াইল। সকলের দৃষ্টি ময়ূরপঙ্খীর দিকে। বিদ্যুন্মালা বাহু প্রসারিত করিয়া ভাসমান মানুষটাকে দেখাইলেন। সকলের চক্ষু সেই দিকে ফিরিল। ব্যাপার বুঝিতে কাহারও বিলম্ব হইল না। একটা মানুষ স্রোতে পড়িয়া অসহায়ভাবে নাকানি চোবানি খাইতেছে, তলাইয়া যাইতে বেশি দেরি নাই। তখন দ্বিতীয় নৌকা হইতে একজন লোক জলের মধ্যে লাফাইয়া পড়িল। ক্ষিপ্র বাহু সঞ্চালনে সাঁতার কাটিয়া মজ্জমানের দিকে চলিল। তাহার দেখা দেখি আরও 2-3 জন জলে ঝাঁপ দিল। ময়ূরপঙ্খীর ছাদে দাঁড়াইয়া দুই রাজকন্যা মন্দোদরী ও মাতুল চিপিটক মূর্তি সাগ্রহ উত্তেজনা ভরে দেখিতে লাগিলেন। কিছুক্ষণ পরে বৃদ্ধ রাজবৈদ্য রসরাজও তাহাদের সঙ্গে যোগ দিলেন। তিনি চোখে ভালো দেখেন না, মণিকঙ্কনা তাহাকে পরিস্থিতি বুঝাইয়া দিল। প্রথম সাঁতারুর নাম বলরাম। লোকটা বলিষ্ঠ ও দীর্ঘ বাহু। সে প্রবল বাহু তাড়নায় তীরের মতো জল কাটিয়া অগ্রসর হইল। নদীর মাঝখানে উতরল জলপ্রবাহ তাহার গতি মন্থর করিতে পারিল না। যেখানে মজ্জমান ব্যক্তি স্রোতের মুখে হাবুডুবু খাইতে খাইতে কোনো ক্রমে ভাসিয়া চলিয়াছিল, তাহার সন্নিকটে উপস্থিত হইল। লোকটি চতুর। কি করিয়া মজ্জমানকে উদ্ধার করিতে হয় তাহা জানে। মজ্জমান লোকের হাতের কাছে যাইলে সে উন্মত্তের ন্যায় উদ্ধারকর্তাকে জড়াইয়া ধরিবে। তাই বলরাম তাহার হাতের নাগালে না গিয়া তাহার সঙ্গে সঙ্গে ভাসিয়া চলিল। ময়ূরপঙ্খীর ছাদে যাহারা শতচক্ষু হইয়া চাহিয়াছিলেন, তাহারা দেখিলেন বলরাম ফিরিয়া আসিতেছে এবং তাহার 5-6 হাত ব্যবধানে মজ্জমান লোকটি তাহার অনুসরণ করিতেছে, যেন কোনো অদৃশ্য সূত্রে 2 জন আবদ্ধ রহিয়াছে। তারপর দেখা গেল অদৃশ্য সূত্রটি বংশদণ্ড। 2 জনে বংশদণ্ডের 2 প্রান্ত ধরিয়াছে এবং বলরাম অন্য ব্যক্তিকে নৌকার দিকে টানিয়া আনিতেছে। অন্য সাঁতারুরাও আসিয়া পড়িল। তখন দেখা গেল একটা নয়, 2টা বংশদণ্ড। সকলে মিলিয়া বংশের এক প্রান্ত ধরিয়া লোকটিকে টানিয়া আনিতে লাগিল।
নৌকার উপর সকলে বিস্ময় অনুভব করিলেন। বংশদণ্ড দুটা কোথা হইতে আসিল? তবে কি মজ্জমান ব্যক্তির হাতেই লাঠি ছিল? কিন্তু লাঠি কেন? ইতিমধ্যে দুইজন নাবিক বুদ্ধি করিয়া ডিঙিতে চড়িয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিল, কিন্তু মজ্জমান ব্যক্তিকে ডিঙিতে তোলা সম্ভব হইল না। উদ্ধার্তরা ডিঙির কানা ধরিল, ডিঙির নাবিকেরা দাঁড় টানিয়া সকলকে নৌকার দিকে লইয়া চলিল। নৌকা তিনটি পাল নামাইয়াছিল এবং স্রোতের টানে অল্প অল্প পিছু হটতে আরম্ভ করিয়াছিল। মণিকঙ্কনা দেখিল ডিঙাটি মাঝের নৌকার দিকে যাইতেছে। সে হাত তুলিয়া আহ্বান করিল। তখন ডিঙা আসিয়া ময়ূরপঙ্খীর গায়ে ভিড়িল। বলরাম ও সাঁতারুরা নৌকায় উঠিল। মজ্জমানকে নৌকায় টানিয়া তুলিয়া নৌকার গুড়ার উপর শোয়াইয়া দিল। লোকটিকে দেখিয়া মৃত বলিয়া মনে হয়, কিন্তু সে দুই হাতে দুইটি বংশদণ্ড দৃঢ় মুষ্টিতে ধরিয়া আছে। নৌকার ছাদ হইতে সকলে দেখিলেন জল হইতে সদ্যোদ্ধৃত ব্যক্তি বয়সে যুবা। তাহার দেহ দীর্ঘ এবং দৃঢ়, কিন্তু বর্তমানে শিথিল হইয়া পড়িয়াছে। দেহের গৌরবর্ণ দীর্ঘকাল জলমজ্জনের ফলে মৃত্যুবৎ পাংশুবর্ণ ধারণ করিয়াছে। বিদ্যুন্মালার হৃদয় ব্যথা ভরা করুণায় পূর্ণ হইয়া উঠিল। আহা, হতভাগ্য যুবক কোন দৈব দুর্বিপাকে এরূপ অবস্থায় উপনীত হইয়াছে, হয়তো বাঁচবে না। মণিকঙ্কনা তাহার মনের কথার প্রতিধ্বনি করিয়া সংহত কণ্ঠে বলিল, বেঁচে আছে তো? মাতুল চিপিটক মূর্তি গ্রীবা লম্বিত করিয়া দেখিতেছিলেন। শিরস সঞ্চালন করিয়া বলিলেন, মরে গিয়েছে, জল থেকে তোলবার আগেই মরে গিয়েছে। বলরাম সংজ্ঞাহীন যুবকের বুকে হাত রাখিয়া দেখিতেছিল। সে ফিরিয়া ছাদের দিকে চক্ষু তুলিল, সসম্ভ্রমে বলিল, আজ্ঞা না, বেঁচে আছে, বুক ধুকধুক করছে। রসরাজ মহাশয় দয়া করে একবার নারীটা দেখবেন কি? ক্ষীণ দৃষ্টি রসরাজ এতক্ষণ সবই শুনিতেছিলেন এবং অস্পষ্টভাবে দেখিতেছিলেন, কিন্তু কিছুই ভালোভাবে ধারণা করিতে না পারিয়া আকুলি বিকুলি করিতেছিলেন। তিনি বলিয়া উঠিলেন, হাঁ হাঁ, অবশ্য অবশ্য, আমি যাচ্ছি, এই যে। মণিকঙ্কনা তাহার হাত ধরিয়া পাটাতনের উপর নামাইয়া দিল। তিনি সন্তর্পণে গিয়া প্রথমে যুবকের গায়ে হাত দিয়া দেখিলেন, তারপর নাড়ি টিপিয়া ধ্যানস্থ হইয়া পড়িলেন। মণিকঙ্কনা তাহার পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। চুপি চুপি জিজ্ঞাসা করিল, কেমন দেখছেন? রসরাজ সজাগ হইয়া বলিলেন, নাড়ি আছে, কিন্তু বড় দুর্বল। দাঁড়াও, আমি ওষুধ দিচ্ছি। তিনি রইঘরের দিকে চলিলেন। মণিকঙ্কনা তাহার সঙ্গে চলিল। ময়ূরপঙ্খী নৌকায় দুইটি রইঘর, একটিতে দুই রাজকন্যা থাকেন, অন্যটিতে মাতুল চিপিটক মূর্তি ও রসরাজ। নিজের রইঘরে গিয়া রসরাজ একটি পেটরা খুলিলেন। পেটরার মধ্যে নানাবিধ ঔষধ, খল, নুড়ি প্রভৃতি রহিয়াছে। রসরাজ একটি স্ফটিকের ফুকা তুলিয়া লইলেন, তাহাতে জলের ন্যায় বর্ণহীন তরল পদার্থ রহিয়াছে। এই তরল পদার্থ তীব্র শক্তির কোহল। রসরাজ একটি পান পাত্রে অল্প জল লইয়া তাহাতে 5 বিন্দু কোহল ফেলিলেন। মণিকঙ্কনার হাতে পাত্র দিয়া বলিলেন, এতেই কাজ হবে, খাইয়ে দাও গিয়ে। মণিকঙ্কনা দ্রুত পদে উপরে গিয়া পাত্রটি বলরামের হাতে দিল, বলিল, ওষুধ খাইয়ে দাও। এই যে রাজকুমারী। বলরাম পাত্রটি লইয়া নিপুণভাবে সংজ্ঞাহীনের মুখে ঔষধ ঢালিয়া দিল। মণিকঙ্কনা সপ্রশংস নেত্রে তাহার কার্যকলাপ দেখিতে দেখিতে বলিল, তুমি প্রথমে গিয়ে ওকে ভাসিয়ে রেখেছিলে না? তোমার নাম কি? মণিকঙ্কনা রাজকন্যা হইলেও সকল শ্রেণীর লোকের সঙ্গে সহজভাবে কথা বলিতে পারে। বলরাম হাত জোড় করিয়া বলিল, দাসের নাম বলরাম কর্মকার। আমি বঙ্গদেশের লোক, তাই ভালো সাঁতার জানি। মণিকঙ্কনা কৌতূহলী চক্ষে বলরামকে দেখিল।
হাসি মুখে ঘাড় নাড়িয়া তাহার পরিচয় স্বীকার করিল। তারপর ছাদে উঠিয়া গিয়া বিদ্যুন্মালার পাশে বসিল। রসরাজ মহাশয়ও ইতিমধ্যে ছাদে ফিরিয়া গিয়াছেন। ছাদ পাটাতন হইতে বেশি উচ্চ নয়, মাত্র 3 হাত। ছাদে উঠিবার 2 ধাপ তক্তার সিঁড়ি আছে। রসরাজ মহাশয় সহজেই ছাদে উঠিতে পারেন, কেবল নামিবার সময় কষ্ট। অতঃপর প্রতীক্ষা আরম্ভ হইল। ঔষধের ক্রিয়া কতক্ষণে আরম্ভ হইবে। মাতুল ও রসরাজ নিম্নকণ্ঠে বাক্যালাপ করিতে লাগিলেন। 2 রাজকন্যা ঘনিষ্ঠভাবে বসিয়া মৃতকল্প যুবকের পানে চাহিয়া রহিলেন। মন্দোদরী থুম হইয়া বসিয়া রহিল। অর্ধদণ্ড কাটিতে না কাটিতে যুবক ধীরে ধীরে চক্ষু মেলিল। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে চাহিয়া থাকিয়া উঠিবার চেষ্টা করিল। বলরাম তাহাকে ধরিয়া বসাইয়া দিল। সহাস্য মুখে বলিল, এখন কেমন মনে হচ্ছে? দর্শকদের সকলের মুখেই উৎফুল্ল হাসি ফুটিয়াছে। যুবক প্রশ্নের উত্তর দিল না, ধীর সঞ্চারে ঘাড় ফিরাইয়া চারিদিকে চাহিতে লাগিল। বলরাম বলিল, তুমি কে? তোমার দেশ কোথা? নাম কি? নদীতে ভেসে যাচ্ছিলে কেন? এবারও যুবক উত্তর দিল না। 2 হাতে লাঠিতে ভর দিয়া উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিল। রসরাজ ছাদ হইতে বলিলেন, আহা, ওকে এখন প্রশ্ন করো না, নিজেদের নৌকায় নিয়ে যাও। আগে 1 পেট গরম ভাত খাওয়াও, নারী সুস্থ হবে, তখন যত ইচ্ছা প্রশ্ন করো। যে আজ্ঞা। বলরাম ও নাবিকেরা ধরাধরি করিয়া যুবককে ডিঙিতে তুলিল। ডিঙি মকরমুখী নৌকার দিকে চলিয়া গেল। পশ্চিম আকাশে দিনের চিতা ভস্মাচ্ছাদিত হইয়াছে, সন্ধ্যা ঘনাইয়া আসিতেছে। নৌকা 3টি পাল তুলিয়া আবার সম্মুখ দিকে চলিতে আরম্ভ করিল। আজ শুক্ল ত্রয়োদশী, আকাশে চাঁদ আছে। নৌকা 3টি সঙ্গম পার হইয়া তুঙ্গভদ্রায় প্রবেশ করিবে। তারপর তীর ঘেঁষিয়া কিংবা নদী মধ্যস্থ চরে নোঙর ফেলিবে। নদীতে রাত্রিকালে নৌকা চালনা নিরাপদ নয়। রসরাজ মহাশয় উৎফুল্ল স্বরে বলিলেন, কোহলের মতো তেজস্কর ওষুধ আর আছে? পরিশ্রুত সুরাসার, সাক্ষাৎ অমৃত। 1 ফোঁটা মুখে পড়লে 3 দিনের বাসি মরা শয্যায় উঠে বসে। মন্দোদরী একটি গভীর নিঃশ্বাস মোচন করিয়া বলিল, জয় দারু ব্রহ্ম। মণিকঙ্কনা হাসিয়া উঠিল। এতক্ষণে মন্দোদরীর দারু ব্রহ্মকে মনে পড়েছে। চল মালা, নিচে যাই, আজ আর চুল বাঁধা হলো না। 5 শুক্ল ত্রয়োদশীর চাঁদ মাথার উপর উঠিয়াছে। নৌকা 3টি সঙ্গম ছাড়াইয়া তুঙ্গভদ্রার খাতে প্রবেশ করিয়াছে এবং একটি চরের পাশে পরস্পর হইতে শতহস্ত ব্যবধানে নোঙর ফেলিয়াছে। চারিদিক নিথর নিষ্পন্দ, বহতা নদীর স্রোতেও চাঞ্চল্য নাই। চরাচর যেন জ্যোৎস্নার সূক্ষ্ম মল্লবস্ত্র সর্বাঙ্গে জড়াইয়া তন্দ্রা ঘরে অবাস্তবের স্বপ্ন দেখিতেছে। ময়ূরপঙ্খী নৌকার একটি রইঘর স্নিগ্ধ দ্বীপের প্রভায় উন্মেষিত। সন্ধ্যাকালে ঘরে অগুরু চন্দনের ধূপ জ্বালা হইয়াছিল, তাহার গন্ধ এখনো মিলাইয়া যায় নাই। একটি সুপরিসর শয্যার উপর 2 রাজকন্যা পাশাপাশি শয়ন করিয়াছেন। মন্দোদরী দ্বারের সম্মুখে আড় হইয়া জলহস্তির ন্যায় ঘুমাইতেছে। রাজকুমারীদের চেতনা বারংবার তন্দ্রা ও জাগরণের মধ্যে যাতায়াত করিতেছে। বৈচিত্র্যহীন জলযাত্রার মাঝখানে আজ হঠাৎ একটি অতর্কিত ঘটনা ঘটিয়াছে, তাই তাহাদের উৎসুক মন নিদ্রার সীমান্তে পৌঁছিয়া আবার জাগ্রতে ফিরিয়া আসিতেছে। অপরাহ্নের ঘটনাগুলি বিচ্ছিন্নভাবে তাহাদের চোখের সামনে ভাসিয়া উঠিতেছে। 2 ভগিনী মুখোমুখি শুইয়াছিলেন। মণিকঙ্কনা একসময় চক্ষু খুলিয়া দেখিল বিদ্যুন্মালার চক্ষু মুদিত। সেও চক্ষু মুদিত করিল। ক্ষণেক পরে বিদ্যুন্মালা চক্ষু মেলিলেন, দেখিলেন কঙ্কনার চক্ষু মুদিত। তিনি আবার চক্ষু নিমীলিত করিলেন। তারপর 2 জনে একসঙ্গে চক্ষু খুলিলেন।
দুইজনের মুখে হাসি উপচিয়া পড়িল। মণিকঙ্কনা বিদ্যুন্মালার মুখের আরও কাছে মুখ আনিয়া শুইল। বিদ্যুন্মালা ফিসফিস করিয়া বলিলেন, ভাগ্যে তুই দেখতে পেয়েছিলি, নইলে লোকটাকে উদ্ধার করা যেত না। মণিকঙ্কনা ঘাড় নাড়িয়া বলিল, মানুষটি উচ্চবর্ণের মনে হল, ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয়। বিদ্যুন্মালা বলিলেন, কিন্তু গলায় পইতে ছিল না। মণিকঙ্কনা বলিল, পইতে হয়তো নদীর জলে ভেসে গিয়েছিল, কিন্তু হাতে লাঠি কেন ভাই? লাঠি নিয়ে কেউ কি জলে নামে? বিদ্যুন্মালা ভাবিতে ভাবিতে বলিলেন, হয়তো ইচ্ছে করেই লাঠি নিয়ে জলে নেমেছিল, যাতে ভেসে থাকতে পারে। বাঁশের লাঠি তো, ভাসিয়ে রাখে। তাই হবে। তারপর আরও কিছুক্ষণ জল্পনা কল্পনার পর তাহাদের চোখের পাতা ভারী হইয়া আসিল। তাহারা ধীরে ধীরে ঘুমাইয়া পড়িলেন। ময়ূরপঙ্খীর যে কক্ষটিতে রসরাজ ও চিপিটক মূর্তি থাকেন, তাহা নিষ্প্রদীপ। দুইজনে পৃথক শয্যায় শয়ন করিয়াছেন। রসরাজ মহাশয় সাত্ত্বিক প্রকৃতির মানুষ, তিনি নিদ্রা গিয়াছেন। চিপিটক অন্ধকারে জাগিয়া আছেন। তাহার মস্তিষ্ক বিবরে নানা কুটিল চিন্তা উই পোকার ন্যায় বিচরণ করিয়া বেড়াইতেছে। যে লোকটিকে নদী হইতে তোলা হইয়াছে, সে হিন্দু না মুসলমান? মুসলমান হইলে শত্রুর গুপ্তচর হইতে পারে, হিন্দু হইলেও হইতে পারে। আজকাল কে শত্রু কে মিত্র বোঝা কঠিন। ছুতা করিয়া নৌকায় উঠিয়াছে, কি অভিসন্ধি লইয়া নৌকায় উঠিয়াছে, কে বলিতে পারে? চিপিটক মূর্তির গঙ্গা ফড়িংয়ের ন্যায় আকৃতির কথা পূর্বে বলা হইয়াছে, এবার তাহার প্রকৃতিগত পরিচয় দেওয়া যাইতে পারে। মাতুল মহোদয়ের যথার্থ নাম চিপিটক নয়, অবস্থাগতিকে চিপিটক হইয়া পড়িয়াছিল। ২০ বৎসর পূর্বে কলিঙ্গের চতুর্থ ভানুদেব দক্ষিণ দেশের এক সামন্ত রাজার কন্যাকে বিবাহ করিয়া যখন স্বদেশে ফিরিলেন, তখন তাহার অসংখ্য শ্যালক দিকের মধ্যে একটি শ্যালক সঙ্গে আসিলেন। কিছুকাল কাটিবার পর ভানুদেব দেখিলেন শ্যালকের স্বগৃহে ফিরিবার ইচ্ছা নাই। তিনি তখন তাহার রাজ পরিবারের ভাণ্ডারীর পদে নিযুক্ত করিলেন। রাজ ভাণ্ডারে বহুবিধ খাদ্য সামগ্রীর সঙ্গে রাশি রাশি চিপিটক স্তূপীকৃত থাকে। দধি ও গুড় সহযোগে ইহাই ভৃত্য পরিজনের জলপান। শ্যালক মহাশয়ের আদি নাম বোধ করি হরিয়াপ্পা কৃষ্ণমূর্তি গোছের একটা কিছু ছিল, কিন্তু তিনি যখন ভাণ্ডারের ভার গ্রহণ করিয়া পরমানন্দে চিপিটক বিতরণ করিতে লাগিলেন, তখন ভৃত্য পরিজনের মধ্যে তাহার নাম অচিরাৎ চিপিটক মূর্তিতে পরিণত হইল। ক্রমে নামটি সাধারণের মধ্যেও প্রচারিত হইল। শুধু চিপিটক বিতরণের জন্যই নয়, শ্যালক মহাশয়ের নাকটিও ছিল চিপিটকের ন্যায় চ্যাপ্টা। মনুষ্য চরিত্র লইয়া প্রকৃতির এক বিচিত্র পরিহাস দেখা যায়। যাহার বুদ্ধি যত কম, সে নিজেকে তত বেশি বুদ্ধিমান মনে করে। চিপিটক মূর্তি মহাশয় পিতৃরাজ্যে অবস্থানকালে নিজের ভ্রাতাদের কাছে নির্বুদ্ধিতার জন্য প্রখ্যাত ছিলেন। তাই সুযোগ পাইবা মাত্র তিনি অভিমান ভরে ভগিনীপতির রাজ্যে চলিয়া আসিয়াছিলেন। তারপর রাজভাণ্ডারের অধিকর্তার পদ পাইয়া তাহার ধারণা জন্মিয়াছিল যে ভানুদেব তাহার বুদ্ধির মর্যাদা বুঝিয়াছেন, কিন্তু তবু তাহার নিভৃত অন্তরে যে চরম আশাটি লুক্কায়িত ছিল, তাহা অদ্যাপি পূর্ণ হয় নাই। দক্ষিণাত্যে উপনিবিষ্ট আর্য জাতির মধ্যে সম্ভবত দ্রাবিড় জাতির সহিত ঘনিষ্ঠ সম্পর্কের ফলে একটি বিশেষ সামাজিক নীতি প্রচলিত হইয়াছিল। তাহা এই যে মাতুলের সহিত ভাগিনেয়ীর বিবাহ পরম স্পৃহনীয় ও বাঞ্ছিত বিবাহ। উত্তরাপথে যাহারা এই জাতীয় বিবাহকে ঘৃণার চক্ষে দেখিতেন, তাহারাও দাক্ষিণাত্যে গিয়া দেশাচার ও লোকাচার বরণ করিয়া লইতেন। দীর্ঘকালের ব্যবহারে ইহা সহজ ও স্বাভাবিক বিধান বলিয়া গণ্য হইয়াছিল। তাই চিপিটক মূর্তি যখন ভগিনীপতির ভবনে আসিয়া অধিষ্ঠিত হইলেন, তখন তাহার মনে দূর ভবিষ্যতের একটি আশা বীজরূপে বিরাজ করিতেছিল।
যথাকালে তাহার একটি ভাগিনীর আবির্ভাব ঘটিল। চিপিটকের আশা অঙ্কুরিত হইল। তারপর বৎসরের পর বৎসর কাটিয়া যাইতে লাগিল, কিন্তু মাতুলের সহিত রাজকন্যার বিবাহের প্রসঙ্গ কেহ উত্থাপন করিল না। চিপিটকের আশার অঙ্কুর জলসিঞ্চনের অভাবে ম্রিয়মান হইয়া রহিল। শ্যালক রূপে রাজ সংসারে প্রবেশ করিয়া রাজ জামাতা পদে উন্নীত হইবার উচ্চাশা তাহার ফলবর্তী হইল না। চিপিটক মূর্তি একবার ভগিনীর কাছে কথাটা উত্থাপন করিয়াছিলেন। শুনিয়া রাজমহিষী হাসিয়া গড়াইয়া পড়িয়াছিলেন, বলিয়াছিলেন, এ কথা অন্য কারুর কাছে বলো না। প্রকৃত কথা, কলিঙ্গের সমাজবিধি ঠিক আর্যাবর্তের মতোও নয়, দাক্ষিণাত্যের মতোও নয়, মধ্যপথগামী। ভারতের মধ্যপ্রদেশীয় রাজ্যগুলির অবস্থা প্রায় একই প্রকার। তাহারা সুবিধা মতো একুল ওকুল দুকুল রাখিয়া চলে। কলিঙ্গের লোকেরা মামা ভাগিনীর বিবাহকে ঘৃণার চক্ষে দেখে না, আবার অতি উচ্চাঙ্গের সৎকার্য বলিয়াও মনে করে না। স্ত্রী লোকের কাছা দিয়া কাপড় পরার মতো ইহা তাহাদের কাছে কৌতুকজনক ব্যাপার তার বেশি নয়। চিপিটক কিন্তু আশা ছাড়িলেন না, ধৈর্য ধরিয়া রহিলেন। ভাগিনেই বিদ্যুন্মালা বড় হইয়া উঠিল। তারপর যুদ্ধ বিগ্রহ নানা বিপর্যয়ের মধ্যে বিদ্যুন্মালার বিবাহ স্থির হইল বিজয়নগরের দেবরায়ের সঙ্গে। এবং এমনই ভাগ্যের পরিহাস যে চিপিটক মূর্তি বধূর মাতুল বিধায় অভিভাবক রূপে তাহার সঙ্গে প্রেরিত হইলেন। আশা আর বিশেষ ছিল না, কিন্তু চিপিটক হাল ছাড়িবার পাত্র নন। তিনি নৌকায় চড়িয়া চলিলেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সে রাত্রে নৌকার অন্ধকার রইঘরে শয়ন করিয়া চিপিটক চিন্তা করিতেছিলেন, নদী হইতে উদ্ধৃত লোকটা নিশ্চয় মুসলমান এবং শত্রুর গুপ্তচর। কাল সকালে তাহাকে নৌকায় ডাকিয়া কূট প্রশ্ন করিলেই গুপ্তচরের স্বরূপ বাহির হইয়া পড়িবে। গুপ্তচর যত ধূর্তই হোক, চিপিটকের চক্ষে ধুলি দিতে পারিবে না। 6. ওদিকে মকরমুখী নৌকায় সকলে ঘুমাইয়া পড়িয়াছিল। কেবল 2 জন রাতপ্রহরী নৌকার সম্মুখে ও পিছনে জাগিয়া বসিয়াছিল। আর জাগিয়াছিল বলরাম কর্মকার ও জলধৃত যুবক। চাঁদের আলোয় পাটাতনের উপর বসিয়া 2 জনে নিম্নস্বরে কথা বলিতেছিল। যুবক 1 পেট গরম ভাত খাইয়া ও 2 দণ্ড ঘুমাইয়া লইয়া অনেকটা চাঙ্গা হইয়া উঠিয়াছে। তাহাদের বাক্যালাপ অধিকাংশই প্রশ্নোত্তর। বলরাম প্রশ্ন করিতেছে, যুবক উত্তর দিতেছে। বলরাম যে যুবককে প্রশ্ন করিতেছে তাহা কেবল কৌতূহল প্রণোদিত নয়, অনাহুত অতিথির প্রকৃত পরিচয় সংগ্রহ করাই তার মূল উদ্দেশ্য। এ বিষয়ে বুদ্ধিহীন চিপিটক মূর্তি ও বুদ্ধিমান বলরামের মনোভাব একই প্রকার। বলরাম বলিল, তুমি যে মুসলমান নও তা আমি বুঝেছি, তোমার নাম কি? যুবক বলরামের দিকে চকিত দৃষ্টিপাত করিয়া চরের দিকে চক্ষু ফিরাইল। অস্পষ্ট স্বরে বলিল, আমার নাম অর্জুন বর্মা। বলরাম মৃদুস্বরে হাসিল। ভালো, আমি ভেবেছিলাম তোমার নাম বুঝি দণ্ডপাণি। অর্জুন বর্মার পাশে দণ্ড 2টি রাখা ছিল। সে একবার সেই দিকে চক্ষু নামাইয়া বলিল, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ, কিন্তু এই দণ্ড 2টি না থাকলে এত দূর আসতে পারতাম না, তার আগেই ডুবে যেতাম। বলরাম বলিল, তুমি কোথা থেকে আসছ? অর্জুন বর্মা বলিল, গুলবর্গা থেকে। বলরাম বলিল, গুলবর্গা নাম শুনেছি, দক্ষিণে জবনদের রাজধানী। ওরা বড় অত্যাচারী বর্বর জাত। আমিও ওদের জন্য দেশ ছেড়েছি। বাংলাদেশ জবনে ছেয়ে গেছে। তুমিও কি ওদের অত্যাচারে দেশ ছেড়েছ? হ্যাঁ। অর্জুন বর্মা থামিয়া থামিয়া বলিতে লাগিল, গুলবর্গার কাছে ভীমা নদী। ওদের অত্যাচারে আজ সকালবেলা ভীমা নদীতে ঝাঁপ দিয়েছিলাম। ভীমা এসে কৃষ্ণাতে মিশেছে, তার অনেক পরে কৃষ্ণা তুঙ্গভদ্রায় মিশেছে। এত দূর তা ভাবিনি। লাঠি 2টো ছিল, তাই কোনো মতে ভেসেছিলাম। তারপর তুমি বাঁচালে। বলরাম প্রশ্ন করিল,
কোথায় যাচ্ছিলে? বিজয়নগর। ভেবেছিলাম সাঁতার কেটে তুঙ্গভদ্রার দক্ষিণ তীরে উঠব, তারপর পায়ে হেঁটে বিজয়নগরে যাব। তা ভালোই হলো, আমরাও বিজয়নগরে যাচ্ছি। তোমার পায়ে হাঁটার পরিশ্রম বেঁচে গেল। কিছুক্ষণ উভয়ে নীরব রহিল। তারপর অর্জুন বর্মা প্রশ্ন করিল, তোমরা কোথা থেকে আসছ? কলিঙ্গ থেকে, 3 মাসের পথ। সামনের বড় নৌকায় কারা যাচ্ছে? বলরাম একটু চিন্তা করিল, কিন্তু এখন তাহারা তুঙ্গভদ্রার স্রোতে প্রবেশ করিয়াছে। নদীর 2 কূলেই বিজয়নগরের অধিকার। যবন রাজ্য অনেক দূরে কৃষ্ণার পরপারে, সুতরাং অধিক সাবধানতা নিষ্প্রয়োজন। সে বলিল, কলিঙ্গের 2 রাজকন্যা যাচ্ছেন। বড় রাজকন্যার সঙ্গে বিজয়নগরের রাজা দেবরায়ের বিয়ে হবে। অর্জুন বর্মা আর কোনো ঔৎসুক্য প্রকাশ করিল না। বলরাম পাটাতনের উপর লম্বমান হইয়া বলিল, রাত হয়েছে, শুয়ে পড়ো, এখনো তোমার শরীরের গ্লানি দূর হয়নি। অর্জুন লাঠি 2টি পাশে লইয়া শয়ন করিল। বলিল, তোমার নিজের কথা তো বললে না। তুমি কলিঙ্গ দেশের মানুষ, বাংলাদেশের কথা কি বলছিলে? বলরাম বলিল, আমি কলিঙ্গ থেকে আসছি বটে, কিন্তু বাংলাদেশের লোক। আমার নাম বলরাম, জাতিতে কর্মকার। অর্জুন বলিল, বাংলাদেশ তো অনেক দূর, তুমি দেশ ছেড়ে এত দূর এসেছ? বলরাম আক্ষেপ ভরে বলিল, আরে ভাই, বাংলাদেশ কি আর বাংলাদেশ আছে? শ্মশান হয়ে গেছে। সেই শ্মশানে বিকট প্রেত পিশাচ নেচে বেড়াচ্ছে, তাই দেশ ছেড়ে পালিয়ে এসেছি। বাংলাদেশে বুঝি যবন রাজা? হ্যাঁ, মাঝে কয়েক বছর রাজা গণেশ সিংহাসনে বসেছিলেন। বাঙালি হিন্দুর বরাত ফিরেছিল, তারপর আবার যে নরক সেই নরক। ওরা বড় অত্যাচারী, বড় নৃশংস। অর্জুনের কথাগুলি অসমাপ্ত রহিয়া গেল, যেন মনের মধ্যে অসংখ্য অত্যাচার ও নৃশংসতার কাহিনী অকথিত রহিয়া গেল। বলরাম হঠাৎ বলিল, ভালো কথা, তোমার বিয়ে হয়েছে? না। আকাশে অবরোহী চন্দ্রের পানে চাহিয়া অর্জুন ম্রিয়মাণ স্বরে বলিল, যবনের রাজধানীতে বিয়ে করলে তার প্রাণ সংশয়, বিশেষত যদি বউ সুন্দরী হয়। যাদের ঘরে সুন্দরী মেয়ে জন্মেছে, তারা মেয়ের বয়স 7-8 হতে না হতেই বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়। অনেকে মেয়ের মুখে ছুরি দিয়ে দাগ কেটে মেয়েকে কুৎসিত করে দেয়, যাতে যবনদের নজর না পড়ে। তাতেও রক্ষে নেই। মুসলমান সিপাহীরা যুবতী মেয়ে দেখলেই ধরে নিয়ে যায় আর স্বামীকে কেটে রেখে যায়, যাতে নালিশ করবার কেউ না থাকে। দক্ষিণ দেশে মেয়েদের পর্দা ছিল না, এখন তারা যবনের ভয়ে ঘর থেকে বেরোয় না। বলরাম উত্তেজিতভাবে উঠিয়া বসিয়া বলিল, যেখানে যবন সেখানেই এই দশা। তবে আমার জীবনের কাহিনী বলি শোনো। বর্ধমানের নাম তুমি বোধহয় শোনোনি। দামোদর নদের তীরে মস্ত নগর, সেখানে আমার কামারশালা ছিল, বেশ বড় কামারশালা। কাস্তে কুড়ুল কাটারি তৈরি করতাম, ঘোড়ার খুরে নাল ঠুকতাম, গরুর গাড়ির চাকায় হাল বসাতাম, তলোয়ার সরকি এমনকি কামান পর্যন্ত তৈরি করতে জানি। কিন্তু মুসলমান রাজারা তৈরি করতে দিত না। মাঝে মাঝে রাজার লোক এসে তদারক করে যেত। আমরা অবশ্য লুকিয়ে লুকিয়ে অস্ত্র শস্ত্র তৈরি করতাম। কিন্তু সে যাক, একবার লোহা কিনতে জঙ্গলিদের গাঁয়ে গিয়েছিলাম। ওরা পাহাড় জঙ্গল থেকে লোহা নুড়ি সংগ্রহ করে এনে পুড়িয়ে লোহা তৈরি করে। আমরা কামারেরা গরুর গাড়ি নিয়ে যেতাম, তাদের কাছ থেকে লোহা কিনে আনতাম। সেবার গাঁ থেকে লোহা কিনে 2 দিন পরে ফিরে এসে দেখি মুসলমান সেপাইরা আমার কামারশালা তছনছ করে দিয়েছে আর আমার বউটাকে ধরে নিয়ে গেছে। বলরাম আবার শয়ন করিল। কিছুক্ষণ আকাশের পানে চাহিয়া থাকিয়া গভীর দীর্ঘশ্বাস ফেলিল। বউটা মুখরা ছিল বটে, কিন্তু ভারী সুন্দর দেখতে ছিল। যাকে মরুগ্গে, যে যেমন কপাল নিয়ে এসেছে। আমার আর দেশে মন টিকল না। ভাবলাম যে দেশে মুসলমান নেই সেই দেশে যাব। তারপর একদিন লোহার ডান্ডা দিয়ে একটা জঙ্গি জোয়ানের মাথা ফাটিয়ে দিয়ে
কলিঙ্গ দেশে চলে এলাম। কলিঙ্গ দেশে এখনো যবন ঢুকতে পারেনি, কিন্তু ঢুকতে কতক্ষণ? আমি একেবারে কলিঙ্গের দক্ষিণ কোণে কলিঙ্গপত্তনে এসে আবার নতুন করে কামারশালা ফেঁদে বসলাম। কলিঙ্গে তখন যুদ্ধ চলছে, কামারদের খুব পসার। আমি অস্ত্রশস্ত্র তৈরি করতে লেগে গেলাম। রাজা থেকে পদাতি পর্যন্ত সবাই আমার নাম জেনে গেল। তারপর যুদ্ধ থামল। বিজয়নগরের রাজার সঙ্গে কলিঙ্গের রাজকন্যার বিয়ে ঠিক হলো। নৌবহর সাজিয়ে রাজকন্যে বিয়ে করতে যাবেন। আমি ভাবলাম, দূর ছাই, দেশ ছেড়ে এত দূর যখন এসেছি তখন বিজয়নগরেই বা যাব না কেন? বিজয়নগরের রাজবংশ বীরের বংশ, 100 বছর ধরে জবনদের কৃষ্ণা নদী ডিঙোতে দেননি। বর্তমান রাজা শুধু বীর নয়, গুণের আদর জানেন। যদি তার নজরে পড়ে যাই, আমার বরাত ফিরে যাবে। গেলাম নৌনায়ক মহাশয়ের কাছে। নৌবহরের দূরযাত্রার সময় যেমন সঙ্গে ছুতোর দরকার, তেমনি কামারও দরকার। নৌনায়ক মশাই আমার নাম জানতেন, খুশি হয়ে নৌকায় কাজ দিলেন। আর কি, যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়লাম। সেই থেকে চলেছি। বলরামের কথা বলিবার ভঙ্গি হইতে মনে হয় সে জীবনে অনেক দুঃখ পাইয়াছে, কিন্তু দুঃখ বস্তুটাকে সে বেশি আমল দেয় না। দুঃখ তো আছেই, দুঃখ তো জীবনের সঙ্গী। তাহার ফাঁকে ফাঁকে যতটুকু সুখ আহরণ করা যায় ততটুকুই লাভ। বলরাম ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন বর্মার চক্ষু মুদিত। সে বোধহয় ঘুমাইয়া পড়িয়াছে। তাহার ক্লান্তি শিথিল মুখের পানে চাহিয়া বলরাম হৃদয়ের মধ্যে একটু স্নেহের ভাব অনুভব করিল। আহা, ছেলেটার কতই বা বয়স হইবে? বড় জোর 21-22। বলরামের চেয়ে অন্তত 10 বছরের ছোট। এই বয়সে অভাগা অনেক দুঃখ পাইয়াছে। অনেক দুঃখ না পাইলে কেহ দেশ ছাড়িয়া পলাইবার জন্যে নদীতে ঝাঁপাইয়া পড়ে না। আজ এই পর্যন্ত। ঐতিহাসিক এই উপন্যাস আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।